আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সেই বৈঠকটি জিমি কার্টারের সঙ্গে লতিফুর রহমানের বাসভবনে শেখ হাসিনা খালেদা জিয়ার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সে বৈঠকটি আয়োজনেও সে সময় মুখ্য ভূমিকা রেখেছিলেন বলে দাবিদার এই খলিলুর রহমান। কাজেই বিএনপির সঙ্গে খলিলুর রহমানের, তারেক রহমানের একটা দীর্ঘ সময়ের সম্পর্ক আছে। রাজনীতিতে, ক্ষমতায়, সরকারে যে শেষ কথা বলে কিছু নেই, আর চিরশত্রু বা চিরবন্ধু বলে কিছু নেই, তার আরেক প্রমাণ বিরাট চমক হিসেবে হাজির হয়েছেন গত কদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল বটে। বিএনপির মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। খলিলুর রহমান ইউনূসের উপদেষ্টা পরিষদে প্রথম ঢুকেছিলেন বিশেষ সহকারী হিসেবে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি, হাই রিপ্রেজেন্টেটিভ নামক এক পদ সৃষ্টি করে ইউনূস তাকে প্রথম বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন। এরপর তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে বসে বাংলাদেশের, তারপর থেকেই বিএনপির সবচেয়ে উচ্চকণ্ঠ ছিল যে একটা লোককে বিদেশ থেকে উড়িয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানালেন ডক্টর ইউনূস, তার কি কমন সেন্সও নাই? তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি প্রথমত খুলনায় এক বিরাট জনসভায় দাঁড়িয়ে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ইঙ্গিত করে বললেন ইউনূসের উদ্দেশ্যে যে ইউনূস সাহেবকে জবাবদিহি করতে হবে কি করে তিনি একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসালেন, যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে নাকি আমাদের সকল বাহিনীকে রিপোর্ট করতে হবে এবং রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর তথ্যগুলো যে ব্যক্তির কাছে যাবে। ইউনূসের কি একটু কমন সেন্স নাই? এরপর সালাউদ্দিন আহমেদ আরেক সভায় এমন বক্তব্য রেখে শিরোনাম হলেন যে ২০ বছর ধরে এক ব্যক্তি বিদেশ সফর করেছেন, এখন ইউনূস তাকে উড়িয়ে এনেছেন বাংলাদেশকে রক্ষা করতে। আল্লাহ মালুম কি কি পরিকল্পনা নিয়ে এই লোক এসেছেন। এই লোক এসেই রাজনৈতিক দল আর সংস্থাগুলোর মধ্যে দূরত্ব তৈরি করেছেন, কারণ তখন এটা প্রকাশ্য হয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ রাজনৈতিক দলগুলোর ঘোরতর সন্দেহ এবং আপত্তি এই ব্যক্তিকে, যাকে কিনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করে ইউনূস সেনাবাহিনীর ওপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুতর দায়িত্ব দিয়ে একটা জায়গায় বসিয়ে ফেলেছেন। এবং শুধু তাই নয়, যাকে কিনা ইউনূস আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সকল বিদেশি আলাপ আলোচনায় এবং একরকমের দর কষাকষিতে পাঠাচ্ছেন, মানে একেবারে তার পক্ষে হয়ে যে ব্যক্তিটি কিনা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সবকিছুর একরকমের দর কষাকষিতে নয়, একরকমের বেচা বিক্রি করে আসছিলেন। সর্বশেষ যে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করেছে বাংলাদেশ শুল্ক কমানোর নামে, যেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামের চুক্তিটি বাংলাদেশ সরকার বলেছে তারা কিছুতেই প্রকাশ করতে পারবে না, কারণ মানে তাদের এই শর্তেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে এসেছে যে সেই চুক্তি তারা প্রকাশ করতে সমর্থ নয়। সেরকম একটা চুক্তি সইয়ের পর পাল্টা শুল্ক কিছুটা কমে এলেও বুঝতে পারা যাওয়া শুরু হলো যে বিরাট বহরের বোয়িং কেনার কথা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে আসা হয়নি। ফাঁস হয়ে যাওয়া কিছু কাগজপত্রে এমন কথা বেরিয়ে আসছে যে বিরাট উচ্চ মূল্যে গম কিনছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ কথা দিয়ে এসেছে যে $1 বিলিয়ন জ্বালানি প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেই থাকবে বাংলাদেশ কথা দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলাতেই শুধুমাত্র বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কাজ চলবে। বাংলাদেশ আরো এরকম নানা কথা দিয়ে এসেছে যাতে বাংলাদেশে কোন গরুর মাংস বিক্রি হবে থেকে শুরু করে বাংলাদেশে কেমন কৃষি পণ্য উৎপাদন করা হবে থেকে শুরু করে বাংলাদেশের যে ফার্মেসি খাত, ওষুধ শিল্প, এই সব কিছুতে এফেক্ট পড়বে, প্রভাব পড়বে
খলিলের সই করা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে। এখন খলিলুর রহমান যখন তারেক রহমানের মন্ত্রিসভায় ঢুকে গেছেন, তখন প্রথম প্রশ্ন স্বভাবতই জাগে যে তার মানে তারেক রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলাপ হচ্ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের সরাসরি সমর্থন না থাকলে, সরাসরি এক রকমের প্রভাব না থাকলে তারেক রহমান যে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারতেন না, সেটা তো বারবার আলাপ করেছি। কারণ তারেক রহমান একেবারে নভেম্বরের শেষেও তার মা যখন মৃত্যুশয্যায় তখনও বলছেন যে তিনি প্রকাশ করতে পারছেন না কেন তিনি এখন দেশে ফিরতে পারছেন না, কিন্তু এটা তার একক ইচ্ছাধীন নয়। সেই তারেক রহমান যখন দিন 15-র মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে তিনি 25শে ডিসেম্বর ঢাকা ফিরবেন, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে যেই মার্কিন যুক্তরাষ্ট্র আগস্ট মাস থেকে লন্ডন গিয়ে তাদের অস্থায়ী মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ট্রেসি অ্যান জ্যাকবসনকে পাঠিয়ে তারেক রহমানের সঙ্গে আলাপচারিতা শুরু করেছেন, তাদের সম্পূর্ণ সমর্থন আছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পেছনে। কাজেই তারেক রহমান যখন খলিলুর রহমানকে তার মন্ত্রিসভায় নিচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিচ্ছেন, তখন বুঝতে বাকি থাকে না এর পেছনে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবদান আছে। কারণ দেখেন, এই খলিলুর রহমান হচ্ছে সেই খলিলুর রহমান যিনি বিএনপির তরফে, বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ যখন সরাসরি তার দিকে আঙুল তুলে তাকে বিদেশি নাগরিক বলতে শুরু করলেন, তখন তিনি সংবাদ সম্মেলন করে, আপনাদের মনে থাকবে, এই খলিলুর রহমান বলেছিলেন তাকে বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানের দিকে আঙ্গুল তুলবেন, কারণ তিনি 20 বছর বিদেশ থাকায় তাকে যদি বিদেশি নাগরিক বলা যায় তাহলে মনে রাখতে হবে উপর দিকে ঢিল ছুড়লে নিচে এসে পড়বে। তারেক রহমান যেহেতু বিদেশে আছেন, তাকেও যে কেউ বিদেশি নাগরিক বলতে পারে। ওই কথা বলার পর স্বাভাবিকভাবে বিএনপি তেলে বেগুনে জ্বলে উঠেছিল। বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ বিবৃতি দিয়ে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। এরপর বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়ে, যমুনা থেকে বেরিয়ে, খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন মে মাসে 2025-এর যে তারা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আর আসিফের যেমন পদত্যাগ চান, তারা পদত্যাগ চান খলিলুর রহমানের, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। কিন্তু জাদুকরী ঘটনা ঘটতে শুরু করে এরপর থেকে এই খলিলুর রহমান। এরপর জুন মাসে তারেক রহমান আর ডক্টর ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠকের ব্যবস্থা করেন। তিনি মুখ্য ব্যক্তিতে পরিণত হন। তিনি ডক্টর ইউনূসের সেই বিলাসবহুল হোটেলের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে তারেক রহমান যেমন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আর আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে গিয়েছিলেন, ইউনূস পাশে বসিয়ে রাখেন এই খলিলুর রহমানকে, যেই খলিলুর রহমান কিনা ঢাকায় আগের মাসে সংবাদ সম্মেলন করে প্রয়োজনে তিনি তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে পারেন সে হুমকি দিয়ে রেখেছিলেন। এরপরেই সেই বৈঠকেই কিন্তু মনে রাখবেন প্রথমবারের মতো ইউনূস একটা তারিখ দেন নির্বাচনের। এর আগে বিএনপির সঙ্গে ইউনূসের যে একটা বিরাট দূরত্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরাট অস্থিরতা, চাপ, তার একটা বড় কারণ বিএনপি আর বিশ্বাসই করতে পারছিল না যে ইউনূস নির্বাচন দেবেন। তারেক রহমান তখন ঘোষণা দিয়ে দিয়েছেন নয়াপল্টনের জনসভায় যুক্ত হয়ে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওই বৈঠকে লন্ডনে ইউনূস আর তারেক রহমানের বৈঠকে ঠিক হয় নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। আগস্ট মাসে ট্রেসি অ্যান জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত গিয়ে সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। আপনাদের বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্থিতিশীলতা চায়, বাংলাদেশে ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা চায় না, একটা মধ্যপন্থী সরকার চায়। কাজেই তারেক রহমানের সঙ্গে আলাপ শুরু করেছে। খলিলুর রহমান 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেও আরেক দফা বিদেশ থেকে উড়ে এসেছিলেন। এবং 2001 সালের জুলাই আগস্ট মাসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টার ক্লিনটন সরকারের প্রতিনিধি হিসেবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বাংলাদেশে এসেছিলেন, যে বৈঠকটিকে শেখ হাসিনা বরাবর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক 2001-এর বলে অভিহিত করে বলেন যে ওই বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল যে ক্লিনটন সরকারকে গ্যাস বিক্রির শর্তে
বিএনপি ক্ষমতায় আসবে, সেই বৈঠকটি জিমি কার্টারের সঙ্গে লতিফুর রহমানের বাসভবনে শেখ হাসিনা খালেদা জিয়ার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সে বৈঠকটি আয়োজনেও সে সময় মুখ্য ভূমিকা রেখেছিলেন বলে দাবিদার এই খলিলুর রহমান। কাজেই বিএনপির সঙ্গে খলিলুর রহমানের, তারেক রহমানের একটা দীর্ঘ সময়ের সম্পর্ক আছে, একটা দীর্ঘ বিশ্বস্ততার সম্পর্ক। বা বিএনপিকে তিনি শুধু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগ এবং সম্পর্ক করে দিয়েছেন সেটা বলেই বিএনপি থেকে পুরস্কার দাবি করেন নাই। তিনি বিএনপির থেকে, তারেক রহমানের থেকে যে পুরস্কারটি দাবি করেছেন, এই যে আবারও মন্ত্রিত্বের, তার পেছনে তিনি 2001 সালে তার অবদানটিও স্মরণ করিয়ে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাস এই খলিলুর রহমান তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদে থাকলে এই যে ইউনূস সরকার অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়েছে চীন সরকারের সঙ্গে, বাংলাদেশের সেনাবাহিনী যে ক্রমাগতভাবে অস্ত্র শস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন কারখানা স্থাপন করছে চীনের সঙ্গে, যে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে পাঠিয়েছে, যে বাংলাদেশে যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, যে নিরাপত্তা যোগাযোগ গড়ে উঠেছে, সেটা যে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ সেটা বাংলাদেশকে বোঝাতে হবে। এবং ব্রেন ক্রিস্টেনসেন যে বলে এসেছেন তাদের মার্কিন সেনেটে যে তিনি নতুন সরকারকে এই বিষয়টা বোঝাবেন এবং চীনের কাছ থেকে সরিয়ে আনবেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে খলিলুর রহমান তাদের লোক, তারা যদি নতুন সরকারে থাকে তাহলে চীনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। সেখানে দেখুন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। মনে রাখতে হবে 2025-এ একে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। সেখানে অজিত দোভাল, খলিলুর রহমান, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকে অজিত দোভাল বাংলাদেশের সীমান্ত এলাকা জুড়ে যে ইসলামপন্থী গোষ্ঠীগুলো জঙ্গি ঘাঁটি গড়ে তুলেছে সেগুলোর যেমন স্যাটেলাইটে তোলা ছবি তাকে তুলে দিয়েছিলেন, তেমনি সে সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতেও অজিত দোভাল একদিকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কেন প্রয়োজনীয় আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্থিতিশীলতার জন্য সে বিষয়টি যেমন বারবার তুলেছেন, তেমনি কেন বাংলাদেশকে চীনের প্রভাব মুক্ত করা দরকার সেই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায় ঢুকিয়ে ইউনূস সরকার এবং খলিলুর রহমানকে সাবধান করতে চেয়েছেন। এরপর খলিলুর রহমানকে দোহায় নিয়ে গিয়েও দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধি এবং তার মধ্যকার বৈঠক করানো হয়েছে। সেখানেও এই একই আলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতের নিরাপত্তা উপদেষ্টার তরফে খলিলুর রহমানকে বলা হয়েছে যে বাংলাদেশকে জাতীয় নিরাপত্তার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের অংশ বলে মনে করে বাংলাদেশকে, তার দায়িত্বশীল অংশীদার হিসেবে বাংলাদেশকে একদিকে যেমন জঙ্গিবাদ দমনে সক্রিয় হতে হবে, বাংলাদেশে যে চরমপন্থার উত্থান হয়েছে তা ঠেকাতে সক্রিয় হতে হবে, অন্যদিকে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় হতে হবে, আর বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতেই হবে। এই সব অ্যাসাইনমেন্ট নিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শেও খলিলুর রহমানের, তারেক রহমানের মন্ত্রিসভায় আগমন বা একটা স্থায়ী ঠিকানা প্রাপ্তি ঘটে থাকতে পারে। ইউনূস সরকারে খলিলুর রহমানের ঢুকে পড়া যেমন এক চমক ছিল, তারেক রহমানের মন্ত্রিসভায় তার ঢুকে পড়াটাও তেমনি চমকপ্রদ। এর ফলে ইউনূস সরকারের একটা ভূত তারেক রহমানের কাঁধে চেপে বসে কিনা সেটা দেখবার জন্যেও শঙ্কার সঙ্গে অপেক্ষা করতে হবে বইকি। বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে? দর্শক, আমরা আলাপটি শুরু করবার আগে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসব, তারপরে আমরা আরো বিস্তারিত আলাপে যাব। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে,
কিভাবে ভাবলেন? দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন, যে ভিডিওতে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক, এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থেকে থাকে বা থেকে ছিল, সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে, এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয়, বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন। কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনেও খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়, তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, খলিলুর রহমান নাকি সেনাপ্রধানকে একঘরে করার জন্য সেনাবাহিনীতে বড় ধরনের রদ বদলের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করতে। অন্যদিকে জেনারেল জামান চেয়েছিলেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেই পদে বসাতে। এমনকি ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান মিলে মেজর জেনারেল
মীর মুশফিকুর রহমানকেও সিজিএস করার চেষ্টা করেন। বর্তমানে সিজিএস পদটি শূন্য রয়েছে। এই যে পদায়ন নিয়ে লড়াই, এটি আসলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানার চেষ্টা। খলিলুর রহমান চাইছেন এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা সেনাপ্রধানের প্রভাব কমিয়ে দেবে, আর জেনারেল জামান চাইছেন 2027 সালের জুন মাসে তার অবসরের আগ পর্যন্ত নিজের বিশ্বস্ত বলয়কে ধরে রাখতে। জেনারেল জামানের অবসরের নর্থ ইস্ট নিউজ বলছে 2027 সালের জুন মাস, কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে জেনারেল জামানের অবসর বা 60 বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এই বছরের 15 সেপ্টেম্বর। কাজেই তিনি যদি 15 সেপ্টেম্বর অবসরে যান কিংবা 27 যদি যান, তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি যা চেষ্টা করার সেটি অবশ্যই করবেন একজন সেনাপ্রধান হিসেবে। এখন প্রশ্ন হলো, এই ফিউড বা দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? জেনারেল জামান একজন অত্যন্ত ধৈর্যশীল কিন্তু দৃঢ় অফিসার হিসেবে পরিচিত। তিনি সেনাবাহিনীতে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে খলিলুর রহমানের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। যদি এই দ্বন্দ্ব বাড়তে থাকে তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেবে। একদিকে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর কঠোর অবস্থান। এই সব কিছুর মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান যদি দুই মেরুতে থাকেন তবে সরকারের পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা খলিলুর রহমানের বিরুদ্ধে একটি ইউনিফাইড রেসপন্স বা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ছায়া যখন বিএনপি সরকারের মধ্যে ঢুকে গেল, মানুষ প্রত্যাশা করেছিল একটা ফ্রেশ পরিষ্কার একটা বিএনপি সরকার হবে, কিন্তু সেই প্রত্যাশার পারদটা কিন্তু খলিলুর রহমান নিয়োগ পাওয়ার মাধ্যমে নেমে গেল। অর্থাৎ বিতর্কিত বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ ইউনূস সরকারের ছায়া বিএনপি সরকারের মধ্যে থাকলো। এখন অনেকে আবার প্রশ্ন করছেন যে এই ধারাবাহিকতায় কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সেটি দেখতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ক্ষমতার এই দড়ি টানাটানি কেবল শুরু। তারেক রহমানের নতুন সরকার কি পারবে এই দুই স্তম্ভের মধ্যে সমন্বয় করতে, বিশেষ করে সেনাপ্রধান এবং খলিলুর রহমানের মধ্যে? নাকি খলিলুর রহমানের মাধ্যমে আসা বিদেশি চাপ সেনাপ্রধানের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণটি যদি সত্যি হয় তবে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্রুশিয়াল। আপনাদের কি মনে হয় খলিলুর রহমানের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের জন্য ভালো হবে, নাকি এটি সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব বাড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্ত।